আচ্ছা দেখো, আমরা আজকে থেকে ভৌত আলোক বিজ্ঞান শুরু করতেছি। তো ভৌত আলোক বিজ্ঞান পড়তে গেলে আমাদের শুরুতেই আগে যে জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে আলো জিনিসটা আসলে কি। তো আলো জিনিসটা আসলে কি এটা নিয়ে অনেক বিজ্ঞানীদের অনেক রকম ধারণা বা তত্ত্ব আছে যে আলো আসলে কি। তো তুমি আলোরে এরকম ভাবে ভাবতে পারো, আলো হচ্ছে একটা তরল পদার্থ। আর তরল পদার্থরে কি হয়, আমরা যে পাত্রে রাখি ওই পাত্রে রাখার সে কি করে, ধারণ করে। তো আলো আসলে তুমি তরল, আলো হচ্ছে তরল পদার্থ আর পাত্রটা হইতেছে বিজ্ঞানী, ঠিক আছে। তো ওই এক এক পাত্রে যেমন আলোরে যেমন পাত্রে রাখলে এক এক পাত্রে রাখলে সে এক এক আকার ধারণ করে, একইভাবে এই এই আলোরে নিয়ে যে বিজ্ঞানী যেভাবে ভাবছে আলো আসলে ওই রকম ভাবে আচরণ করতে শুরু করছে। কথাটা আমি বুঝাইতাম পারছি? মানে আলো হইতেছে কি এক একটা আলোরে তুমি একটা তরল পদার্থের মতো বিবেচনা করতে পারো, পানির মতো। পানি যেমন যে পাত্রে রাখি ওই পাত্রে রাখার কি করে, ধারণ করে। তো এখানে পানিরে তুলনা করো তুমি আলোর সাথে, আর পাত্রটারে তুলনা করো তুমি বিজ্ঞানীদের সাথে, ঠিক আছে। তো পানিরে যেমন এক একটা পাত্রে রাখছো, তো আলোরে এক একটা বিজ্ঞানীর কাছে নিয়ে দিলে ওই ওই বিজ্ঞানী সে আসলে আলোর যেভাবে চিন্তা করছে, দেখা গেছে যে আলো আসলে ওইভাবেই আচরণ করতে শুরু করে। আর তাইলে স্যার কোন আচরণটা সত্যি বা কোন আচরণটা মিথ্যা? আসলে সত্যি মিথ্যার ব্যাপার না, এখানে আসলে সবকিছু মিলে এই আলো, কারোরে বাদ দিয়া তুমি আলো হইতে পারবা না, মানে আলো বুঝাইতে পারবা না। তো আমরা আলো সম্পর্কিত 4টা তত্ত্ব আছে, আমরা এই 4টা তত্ত্ব একটু দেখি, দেখলে আরো আরো আমাদের আলো সম্পর্কে আরেকটু ধারণা ক্লিয়ার হবে। আলো সম্পর্কে 4টা তত্ত্বের মধ্যে প্রথম তত্ত্বটা হইতেছে আমাদের কি, আলোর কণিকা তত্ত্ব। আলোর কণিকা তত্ত্ব। 2, আলোর তরঙ্গ তত্ত্ব। 3, আলোর তড়িৎচুম্বকীয় তত্ত্ব। আলোর তাড়িৎচুম্বকীয় তত্ত্ব। তাড়িৎ চৌম্বকীয় তত্ত্ব। আর একটা আছে কোয়ান্টাম তত্ত্ব, আলোর কোয়ান্টাম তত্ত্ব। তো আলো সম্পর্কিত এই 4টা তত্ত্বই সবচেয়ে আলোচিত। একটা হইতেছে আলোর কণিকা তত্ত্ব, আলোর তরঙ্গ তত্ত্ব, আলোর তাড়িৎচুম্বকীয় তত্ত্ব, আর একটা আলোর কোয়ান্টাম তত্ত্ব। তো আলোর কণিকা তত্ত্বটা দিছে কে, বিজ্ঞানী নিউটন। বিজ্ঞানী নিউটন দিছে আলোর কণিকা তত্ত্ব। আর আলোর তরঙ্গ তত্ত্বটা কে দিছে, ক্রিস্টিয়ান হাইগেন্স। ক্রিস্টিয়ান হাইগেন্স। ক্রিস্টিয়ান হাইগেন্স। ক্রিস্টিয়ান হাইগেন্স। আলোর তাড়িৎচুম্বক তত্ত্বটা কে দিল, জেমস ক্লার্ক। জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। কোয়ান্টাম তত্ত্বটা কে দিছে, ম্যাক্স প্লাঙ্ক। ম্যাক্স প্লাঙ্ক। তাহলে আলো সম্পর্কিত আমাদের 4টা তত্ত্ব আছে, আলোর কণিকা তত্ত্ব, আলোর তরঙ্গ তত্ত্ব, আলোর কোয়ান্টাম তত্ত্ব, আর একটা হইতেছে আলোর তাড়িৎচুম্বকীয় তত্ত্ব। তো আলোর কণিকা তত্ত্বতে বিজ্ঞানী নিউটন বলছে যে আলো মূলত একটা কণা। আলো কি একটা কণা, শুধু আলোরে কণা বলে নাই, সে বলছে আলো একটি স্থিতিস্থাপক কণা বলছে, স্থিতিস্থাপক কণা। তো স্থিতিস্থাপক কণা কি আমরা বুঝামু একটু পরেই। তো আলোর কণিকা তত্ত্বে আলোর কণিকা তত্ত্বে নিউটন আলোরে বলছে আলো একটা স্থিতিস্থাপক কণা। তো স্থিতিস্থাপক কণা কি বুঝামু দেখি। তাহলে আলোর তরঙ্গ তত্ত্বে ক্রিস্টিয়ান হাইগেন্স আলোরে কি বলছে, ক্রিস্টিয়ান হাইগেন্স বলছে যে না, আলো আসলে একটা কণা না, সে বলছে আলো হইতেছে একটা তরঙ্গ। আলো হইতেছে একটা তরঙ্গ।
আলো তরঙ্গ। তো আলোর তাড়িৎচুম্বকীয় তত্ত্বে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল বলছে না আলো তরঙ্গ না, আলো মূলত একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আলো শুধু তরঙ্গ না, আলো হইতেছে একটা তাড়িৎচুম্বকীয় তরঙ্গ। তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। আবার কোয়ান্টাম তত্ত্বে ম্যাক্স প্ল্যাঙ্কে বলছে যে না আলো তাড়িৎচুম্বকীয় তরঙ্গ না, আলো হইতেছে ফুটন। আলো হচ্ছে ফুটন। আলো কি? আলো ফুটন। আলো হচ্ছে ফুটন, যা বিচ্ছিন্নভাবে আলো হচ্ছে ফুটন যা বিচ্ছিন্নভাবে প্যাকেট আকারে নির্গত হয়। প্যাকেট আকারে নির্গত হয়। তাহলে চিন্তা করে দেখো, একটা জিনিস তারে 4টা বিজ্ঞানী 4 ভাবে কল্পনা করছে এবং 4টাই কি ভুল না। 4টাই কি ভুল না। এই কারণেই আমি বলছিলাম শুরুতে যে আলো হইতেছে কি তরলের মতো বা পানির মতো, তারে যে পাত্রে রাখি সে ওই পাত্রে রাখার যেমন ধারণ করে, আলোরেও যে বিজ্ঞানী যেভাবে কল্পনা করছে আলো আসলে ওইভাবেই কাজ করতে শুরু করছে। ঠিক আছে? তো এখন আমরা যদি আগে আমরা আলোর কণিকা তত্ত্বটা নিয়ে যদি আলোচনা করি, আলোর কণিকা তত্ত্বে বিজ্ঞানী নিউটন বলছে যে আলো একটি কি স্থিতিস্থাপক কণা। তো এখন মনে প্রশ্ন থাকে নিউটনের কাছে কেন আলোর স্থিতিস্থাপক কণা মনে হয়েছে। এখন আসো আগে বোঝার চেষ্টা করি স্থিতিস্থাপক কণা জিনিসটা কি। ধরো একটা বল নিলাম, একটা বল নিয়ে আমি দেওয়ালে ঢিল দিলাম, তাহলে বলটা কি হইব? দেওয়ালে আঘাত পাই আবার ফিরে আসবো না। এই যে ফিরে আসার ঘটনাটা এটা হচ্ছে তার কি আলোর এই যে মার্বেলের স্থিতিস্থাপক ধর্ম। ঠিক আছে? যদি আমি বলটারে দেওয়ালে নিক্ষেপ না কইরা যদি মনে করো এক দলা কাদা মাটি দেওয়ালে চুইরা মারতাম, আমি তো ওই বলটা তো একটা কণাই, তারে চুইরা মারছিলাম, সে ফিরে আসছে। ঠিক আছে? তাহলে এটা কি কণা? স্থিতিস্থাপক কণা। কিন্তু এক দলা কাদা মাটিরে যদি দেওয়ালের দিকে চুইরা মারতাম, তাহলে তার কি স্থিতিস্থাপক ধর্ম আছে? সে কি ফিরে আসতো? সে কিন্তু ফিরে আসতো না। ঠিক আছে? অর্থাৎ তার স্থিতিস্থাপক ধর্মটা ওই পর্যায়ে নাই। কথাটা বুঝাইতে পারছি? তাহলে স্থিতিস্থাপক কণা বলতে আমরা বুঝতে পারছি কি। তো স্থিতিস্থাপক কণা বলতে ওই যে বলটা হচ্ছে আমার স্থিতিস্থাপক কণা, কারণ তারা যখন দেওয়ালে মারছি সে দেওয়ালে আঘাত পাওয়ার পর আবার ফিরে আসছে। কিন্তু কাদা মাটিরে যখন আমি দেওয়ালে ছুঁড়া দিচ্ছি বলের মতো বানাইয়া, তখন কিন্তু সে ফিরে আসে নাই। তো স্থিতিস্থাপক কণা হচ্ছে ওই কণা ওই যে অনেকটা বলের মতো আর কি। তো ওই আলোরেও বিজ্ঞানী নিউটন তার কণিকা তত্ত্বে আলোরেও বলছে আলো হইতেছে একটা স্থিতিস্থাপক কণা। এখন প্রশ্ন হচ্ছে তার কাছে কেন স্থিতিস্থাপক কণা মনে হইলো? স্থিতিস্থাপক কণা তার কাছে আলোর স্থিতিস্থাপক কণা মনে হইলো? মনে হইছে তার প্রতিফলনের ঘটনাটা দেখে। আলোরে যদি আমরা একটা আয়নার মধ্যে ফালাই, আলোটা আয়নার মধ্যে গিয়া কি লাইগা থাকে না, এটা আবার ফিরে আসে প্রতিফলিত হইয়া। আয়নার মধ্যে ফালাইলে ফিরে আসে না? তাইলে এই যে ফিরে আসাটা কার ক্ষেত্রে ফিরে আসা দেখছিলাম? মার্বেলের ক্ষেত্রে না কাদার ক্ষেত্রে? মার্বেল কি কণা? স্থিতিস্থাপক কণা। তাহলে আলো কি কণা? স্থিতিস্থাপক কণা। এই জিনিসটা তার নিউটন এই জিনিসটা প্রত্যক্ষ করেই সে বলছে যে আলো হচ্ছে একটা কি স্থিতিস্থাপক কণা। তাহলে এখন বুঝতে পারছি যে নিউটন কেন আলোর স্থিতিস্থাপক কণা বলছে। হ্যাঁ, কারণ একটা স্থিতিস্থাপক কণা যেমন একটা দেওয়ালে আঘাত করে সে ফিরে আসতে পারে, আলো তো প্রতিফলনের পর সে আবার কি আসে? ফিরে আসে। এই কারণে নিউটনের কাছে আলোরে মনে হয়েছে কি একটা স্থিতিস্থাপক কণা। আচ্ছা, তো এখন ভালো কথা, আলোর স্থিতিস্থাপক কণা নিউটনের কাছে মনে হয়েছে আলো একটা স্থিতিস্থাপক কণা। কিন্তু ক্রিস্টিয়ান হাইগেন্স লক্ষ্য করছে যে না, আলো স্থিতিস্থাপক কণা হইতে পারে কিন্তু তার বেশিরভাগ ধর্মই কার সাথে মিলে? বেশিরভাগ মানে ক্রিস্টিয়ান হাইগেন্স বলতেছে যে না, আলো কণা না, আলো অনেকটা কি তরঙ্গের মতো। কারণ আলোর ধর্ম অনেকটা কার সাথে মিলে? তরঙ্গের সাথে মিলে। কিরকম? উদাহরণ কি? যেমন ধরো একটা শান্ত পুকুর, তার মধ্যে যদি একটা ঢিল চুরো, একটা ঢেউ সৃষ্টি হয় না? ঢেউটাকে চতুর্দিকে ছড়াইয়া পড়ে না? অর্থাৎ একটা তরঙ্গ সৃষ্টি হয়, তরঙ্গটাকে চতুর্দিকে ছড়াইয়া পড়ে না? ঢেউটা তো একটা তরঙ্গ, তরঙ্গটাকে চতুর্দিকে ছড়াইয়া পড়ে না? একইভাবে যে এখানে বাতিটা জ্বলতেছে, এটা যে বাতিটা জ্বলতেছে এটার থেকে কি আলোক রশ্মি সরল রেখায় গিয়া দেওয়ালে পড়তেছে না পুরা রুমে ছড়াইয়া পড়তেছে? পুরা রুমে ছড়াইয়া পড়তেছে। যদি আলো কণা হইতো তাহলে সোজা আসে যাইতো। বুঝতে পারছি কিনা? সে পুরা রুমে এইভাবে কি করতো না? ছড়াইয়া পড়তো না। তো আলো আসলে তরঙ্গ বইলেই সে পুরা রুমে কি করতেছে? ছড়াইয়া পড়তেছে তরঙ্গের মতো। পানিতে যেমন তরঙ্গটা ছড়াইয়া পড়ছিল, এখানে আমাদের রুমেও আলোটা কি হইতেছে? বাতির থেকে পুরা রুমে কি হইতেছে? ছড়াইয়া পড়তেছে। এছাড়া আরেকটা জিনিস চিন্তা করতে পারো, দেখো তাইলে একটা জিনিস মনে রাখবা, আলো যদি কণা হয় তাইলে সে কিন্তু সরল রেখায় যাইব, আর আলো যদি তরঙ্গ হয় তাইলে সে সরল রেখায় যাবে না, সে বাঁকাই যাবে। ঠিক আছে? তো এইটার জন্য আমরা আমি একটা উদাহরণের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি।
ধরো এই একটা দেওয়াল, তার মধ্যে একটা সূক্ষ্ম ছিদ্র। আচ্ছা, তাহলে এখানে যে একটা দেওয়াল, এখানে একটা সূক্ষ্ম ছিদ্র, আর এখানে একটা দেওয়াল, এখানে দুইটা সূক্ষ্ম ছিদ্র। এখন ধরো আমি দিক থেকে আলু ফালাইলাম, এদিক থেকে আলু ফালাইলাম। আলু ফালাইলে যদি আলু কণা হয়, তাহলে আলুর কি হওয়া উচিত জানো? আলু এরকম সোজা যাওয়া উচিত। অর্থাৎ এখানে যদি তুমি একটা পর্দা ফালাও, এই পর্দার উপর এখানে এসে কোনো আলু কি পড়ার কোনো পসিবিলিটি আছে? নাই। কিন্তু বাস্তবে দেখা গেছে আমি যদি এদিক থেকে আলু ফালাই, আমি যদি বাস্তবে দিক থেকে আলু ফালাই, এই দেওয়ালের উপর আলো অন্ধকার, আলো অন্ধকার, আলো অন্ধকার, আলো অন্ধকার, আলো অন্ধকার, আলো অন্ধকার, আলো অন্ধকার সৃষ্টি হয়। তাহলে এই যে আলো অন্ধকার সৃষ্টি হয়, এখানে কি আলো আসার কথা? আমি এই ছিদ্র দিয়ে আলো গেছে, তো আলো তো যদি কণা হয় তাহলে সে সরল রেখায় যাইবে, সরল রেখায় গেলে এখানেই সে শেষ। ঠিক আছে, কিন্তু বাস্তবে দেখা গেছে যে না, আলো আসলে এখানে শেষ হয় না, এই পর্দায় তারে কি দেখা যায়? আলো অন্ধকার, আলো অন্ধকার দেখা যায়। এর মানে কি? এর মানে আলো এখান থেকে বাঁকাইয়া গেছে, আলো বাঁকাইয়া এই ছিদ্র দিয়া এই দেওয়ালের উপর আইসা কি হইছে? পড়ছে। আর আলো যেহেতু বাঁকাই গেছে, আলো কণা হইলে বাঁকাইতে পারতো না, আলো তরঙ্গ হইলেই সে বাঁকাই যেতে পারছে। কথাটা বুঝতে পারছি? আরো একটা বাস্তব উদাহরণ, আজকে গিয়েই তুমি পরীক্ষা করতে পারো। একটা মোমবাতি নিবা, ধরো এই সাইড থেকে লাইট পড়তেছে না, ওই দেখো আমি দেওয়ালের, আমি যদি এখানে মোমবাতিটা ধরি, এই পাশ থেকে যদি আলো ফালাই, মোমবাতিটা যদি এভাবে ধরিতে, মোমবাতিটার ছায়া পড়বো কিনা? দেওয়ালের উপর পড়বো না? এখন তোমার কি মনে হয়, মোমবাতিটা জ্বালাইলাম, মোমবাতিটা জ্বালানোর পর আবার যদি তুমি ছায়া দেখো, তুমি শুধু মোমবাতি দেখবা না জ্বলন্ত শিখা সহ মোমবাতি দেখবা? শিখা দেখা যেত না, আজকে বাড়িতে গিয়ে পরীক্ষা করে দেখবা। খালি শুধু কি দেখা যাইব? মোমবাতি দেখা যাইব। যখন শুধু মোমবাতি, তখনও শুধু মোমবাতির ছায়াই দেখবা। আর আলো জ্বালাইয়া যদি মোমবাতির ছায়া দেখো, তাইলে শুধু মোমবাতির ছায়াই দেখবা, কিসের ছায়া আর দেখতে পারত না। এখানে যে মোমবাতি যে আলোটা জ্বালাইছে, আলোর ছায়া কিন্তু পড়তো না। তো আলোর ছায়া কেন পড়ে নাই? কারণ আলো আসলে একটা কি তরঙ্গ। ঠিক আছে, তুমি এই জিনিসটা এইভাবে তুমি একটু এক্সপেরিমেন্ট করে দেখতে পারো। যদি আলো যদি কণা হইতো, আচ্ছা মোমবাতির মধ্যে অসংখ্য কণা আছে না, অসংখ্য কণা আছে না, এই কণার ছায়াগুলো তো এখানে পড়তেছে। কিন্তু আলো যদি একটা কণা হইতো, তাহলে আলোর ছায়াটাও কি দেওয়ালে পড়ার কথা। কিন্তু দেখা যায় যে আলোর ছায়াটা দেওয়ালে পড়ে না, শুধু যদি মোমবাতিটা জ্বলন্ত অবস্থায় শুধু মোমবাতির ছায়া পড়ে, কিন্তু আলোর ছায়া পড়ে না। এটার কারণ কি? আলো একটা তরঙ্গ। তো এইরকম বিভিন্ন কিছু সে সাধারণ দৃষ্টিতে প্রত্যক্ষ করে এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে হাইগেন্স বুঝতে পারছে যে আলোতে মূলত কি ধর্ম আছে? আলোর তরঙ্গ ধর্ম আছে। আর নিউটন তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বুঝতে পারছে আলোর কি ধর্ম আছে? কণা ধর্ম আছে। এখন এই কথা এতটুকু আমরা বুঝছি কিনা বলো? হ্যাঁ, কেন নিউটনের কাছে মনে হয়েছে আলো একটা কণা, আর কেন ক্রিস্টিয়ান হাইগেন্সের কাছে মনে হয়েছে আলো একটা তরঙ্গ? পিছনের যুক্তিগুলো আমরা বুঝতে পারছি কিনা? ওকে, গেল এটা। এখন আসো, তখন জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলে বলছে, আচ্ছা আলো যদি, আমি গল্প আকারে সাজাই নিতেছি আর কি জিনিসটা, আলো যদি একটা তরঙ্গ হয়, তাহলে তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যম লাগে নাকি মাধ্যম লাগে না? তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যম লাগে নাকি মাধ্যম লাগে না? মাধ্যম লাগে। তো আমি যে কথা বলতেছি, আমারটা কি তরঙ্গ? শব্দ তরঙ্গ। তো শব্দ তরঙ্গ কি মাধ্যম দিয়ে তোমার কান পর্যন্ত পৌঁছাইতেছে? বায়ু মাধ্যম। পুকুরে যে ঢিল দিলাম, যে তরঙ্গটা সৃষ্টি হলো, এটা কোন মাধ্যমে? পানি মাধ্যমে। তো তরঙ্গ মানেই একটা কি লাগবো? মাধ্যম লাগবো। তো মহাশূন্যে যে আলো যায়, ওইখানে কি কোনো মাধ্যম আছে? তাইলে আলো তরঙ্গ হইলে, তাহলে দেখো বিতর্কটা কোন জায়গা থেকে সৃষ্টি হয়েছে। দেখো তখন মহাশূন্যে তো কি নাই? কোনো মাধ্যম নাই, কিন্তু এখানে তো আলো চলাচল করতে পারে। মাধ্যম ছাড়া যদি আলো চলাচল করতে পারে, তাইলে মনে সন্দেহ জাগে, তাইলে মনে হয় আলো কিনা তরঙ্গ না। কারণ তরঙ্গ সঞ্চালনের জন্য কি লাগে? মাধ্যম লাগে। কিন্তু মহাশূন্যে যে আলো চলাচল করে, এখানে তো কোনো মাধ্যম নাই, তাহলে আলো চলাচল করে কিভাবে? তখন ক্রিস্টিয়ান হাইগেন্সে বলছে যে আছে একটা মাধ্যম, এটা কাল্পনিক মাধ্যম, বলছে যে এটা ইথার মাধ্যম দিয়ে চলাচল করে। কিন্তু ইথার মাধ্যমটা যে আসলে কি, তার কোনো যুক্তিও নাই, প্রমাণও নাই। বুঝতে পারছো? ক্রিস্টিয়ান হাইগেন্সে, আমি গল্প আকারে বলতেছি আর কি জিনিসটা, জাস্ট একটু সহজে বোঝার জন্য। ক্রিস্টিয়ান হাইগেন্স যখন বলছে আলো তরঙ্গ, তখন স্বাভাবিকভাবে ধরো যে তার বন্ধু বান্ধব কি করছে, জিজ্ঞাসা করছে যে আলো যদি তরঙ্গ হয়, আলো কোন মাধ্যম দিয়ে চলাচল করে? মহাশূন্যে তো কোনো কি নাই, মাধ্যম নাই, তাহলে আলো কোন মাধ্যমে চলাচল করে? তখন সে ধরো যে একটা বুঝন বুঝাই দিছে যে আলো কি মাধ্যম দিয়ে চলে? ইথার মাধ্যম দিয়ে চলে। কিন্তু তার কোনো প্রমাণ নাই। অর্থাৎ প্রকৃতপক্ষে আসলে ইথার মাধ্যম বলতে তার কোনো কি পাই না, অস্তিত্ব আমরা পাই না। আসলে ইথার মাধ্যম বলতে কোনো মাধ্যম নাই। ঠিক আছে, তখন জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল বলছে যে আলো আসলে একটা তাড়িৎচুম্বকীয় তরঙ্গ। তাইলে তাড়িৎচুম্বকীয় তরঙ্গ হইলে সুবিধা কি? তাড়িৎচুম্বকীয় তরঙ্গ এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার জন্য বা স্থানান্তরিত হওয়ার জন্য কোনো মাধ্যম লাগে না। তাড়িৎচুম্বকীয় তরঙ্গ হিসেবে ওই এমন জিনিস, ওকে ঠিক আছে মানলাম তরঙ্গ, ধরো যে ব্যাপারটা এরকম যে জেমস ক্লার্কে ম্যাক্সওয়েল এই হাইগেন্স যে বলো, ওকে মানলাম তরঙ্গ, তবে এটা শুধু তরঙ্গ না, এটা কি তরঙ্গ? তাড়িৎচুম্বকীয় তরঙ্গ। বুঝতে পারছি? তো তাড়িৎচুম্বকীয় তরঙ্গ হইলে সুবিধা কি? শুধু তরঙ্গ হইলে তো মাধ্যম লাগবে, কিন্তু তাড়িৎচুম্বকীয় তরঙ্গ চলাচলের জন্য কি লাগে না? কোনো মাধ্যম লাগে না। তাইলে একটা সমস্যার সমাধান হইল কিনা?
তো তো ওইভাবেই আসছে আমার তাড়িৎচুম্বকীয় তত্ত্ব। তাইলে তাড়িৎচুম্বকীয় তত্ত্বে মূলত আলো হইতেছে তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্রের সমন্বয়ে গঠিত একটা তরঙ্গ। বুঝতে পারছি কিনা? তাইলে এর মানে আলোর মধ্যে কি আছে? আলো হচ্ছে ওই জিনিস যার মধ্যে তড়িৎ ক্ষেত্র আছে আর কি ক্ষেত্র আছে? চুম্বক ক্ষেত্র আছে। এই কারণেই তারে বলা হইতেছে আলো হইতেছে মূলত কি একটি তাড়িৎচুম্বকীয় তরঙ্গ। বুঝাইতাম পারছি? তাইলে এই তাড়িৎচুম্বকীয় তরঙ্গের ব্যাপারটা কিন্তু আসছে মাধ্যমের হিসাব নিকাশ থেকে। আমরা যদি আলোরে যদি শুধু তরঙ্গ ভাবি তাহলে মাধ্যম লাগবে, কিন্তু তাড়িৎচুম্বকীয় তরঙ্গ সঞ্চালনের জন্য কি লাগে না? কোনো মাধ্যম লাগে না। বুঝাইতে পারছি কিনা? ওকে, এখন ব্যাপার হইতেছে এটা গেল। এখন আমরা আসি যে সে বলছে, তাহলে এটা তো আমরা বুঝছি, আচ্ছা গেল এটা। এখন এখানে আসার পর দেখা গেছে যে আলোর কিছু ধর্ম আছে। যেমন ধরো আমি একটু এখান থেকে শুরু করি। যেমন ধরো তুমি এই তত্ত্ব দ্বারা এই তত্ত্ব দ্বারা আলোর কি তত্ত্ব দ্বারা? কণিকা তত্ত্ব দ্বারা আলোর যে বিভিন্ন ধর্ম, যেমন ধরো আলোর সরল রৈখিক গতি, সরল রৈখিক গতি, এটা মুছাই দেই। আচ্ছা এটা তো আমার আর দরকার নাই, মার্ক ইয়েটা কই? আচ্ছা, তো আসলে কি ইথার মাধ্যম বলতে কোনো মাধ্যম আছে? ইথার মাধ্যম বলতে কিন্তু কোনো মাধ্যম নাই। তো আলোর কণিকা তত্ত্ব দ্বারা নিউটন আলোর সরল রৈখিক গতি, প্রতিফলন, প্রতিফলন, প্রতিসরণ, প্রতিসরণ, প্রতিফলন, প্রতিসরণ ব্যাখ্যা করতে পারছে, ব্যাখ্যা করতে পারে। কি তত্ত্ব দ্বারা? আলোর কণিকা তত্ত্ব দ্বারা। তো ব্যাখ্যা করতে পারে না কি? আলোর কোন কোন ধর্ম ব্যাখ্যা করতে পারে না? অপবর্তন, আলোর অপবর্তন নামক একটা ঘটনা আছে, এগুলা কি আমরা পরবর্তীতে বুঝবো। ব্যতিচার, সমবর্তন, এইগুলা আসলে আলোর কণিকা তত্ত্ব দ্বারা কি করা যায় না? ব্যাখ্যা করা যায় না। দেখো বুঝছি কিনা? তারপরে এটা দ্বারা, তো এটা দ্বারা 1 নং-এর সবগুলা তো ব্যাখ্যা করতে পারবে, ওই এটার 1 নং-এর সবগুলা তো ব্যাখ্যা করতে পারবে। আলোরে যদি তুমি তরঙ্গ হিসেবে বিবেচনা করো, তো ক্রিস্টিয়ান হাইগেন্স আলোর তরঙ্গ তত্ত্ব দ্বারা আলোর সরল রৈখিক গতি, মানে এটার 1 নম্বরে যা আছে এগুলা তো ব্যাখ্যা করতে পারছেই। আলোর অপবর্তন, পাশাপাশি অপবর্তন, ব্যতিচারও ব্যাখ্যা করতে পারছে। কি ব্যাখ্যা করতে পারছে? ব্যতিচারও ব্যাখ্যা করতে পারে, ব্যাখ্যা করতে পারে। কথাটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। আমি কিন্তু আবার বলতেছি, আলোর কণিকা তত্ত্ব দ্বারা এই যে আলোর সরল রৈখিক গতি, প্রতিফলন, প্রতিসরণ ব্যাখ্যা করতে পারে, অপবর্তন, ব্যতিচার, সমবর্তন ব্যাখ্যা করতে পারে না। কিন্তু আলোর তরঙ্গ তত্ত্ব দ্বারা এই 3টা তো ব্যাখ্যা করতে পারেই। সরল রৈখিক গতি, প্রতিফলন, প্রতিসরণ এই তত্ত্ব দ্বারা এই 3টা তো ব্যাখ্যা করা যায়। পাশাপাশি অপবর্তনও ব্যাখ্যা করা যায়, ব্যতিচারও ব্যাখ্যা করা যায়। ব্যাখ্যা করা যায় নাকি সমবর্তন, ব্যাখ্যা করা যায় নাকি সমবর্তন। আলোর সমবর্তন ঘটনাটারই কি করা যায় না? ব্যাখ্যা করা যায় না। তো এই ঘটনাগুলো কি আমরা সামনে বুঝবো, জাস্ট খালি তুমি একটু নোট করে রাখো যে কোনটা, এগুলো এমসিকিউ আসবো। কোনটা না ব্যাখ্যা করতে পারে, এটা পারে, আমি ভুলে লিখছি না। অপবর্তন, ব্যতিচার ব্যাখ্যা করতে পারে, সমবর্তন ব্যাখ্যা করতে পারে না, সমবর্তন ব্যাখ্যা করতে পারে না। বুঝতে পারছি কিনা? ওকে, তারপর আসো, তো আলোর যখন তাড়িৎচুম্বকীয় তত্ত্ব কি করছে? সে সমবর্তন ব্যাখ্যা করতে পারে, সমবর্তন ব্যাখ্যা করতে পারে। তো সমবর্তন তো ব্যাখ্যা করতে পারে, দেখো পাশাপাশি কিন্তু সে আলোর সরল রৈখিক গতি, প্রতিফলন, প্রতিসরণ, অপবর্তন, ব্যতিচার, সমবর্তন সে সবই ব্যাখ্যা করতে পারে। নতুন আরো কয়েকটা জিনিস আছে যেগুলা সে পারে না। আমরা অলরেডি এগুলা কিন্তু পড়ছি। আলোক তড়িৎ ক্রিয়া পড়ে আসছি না আমরা? আলোক তড়িৎ ক্রিয়া বা ফটো তড়িৎ ক্রিয়া এবং কৃষ্ণ বস্তুর বিকিরণ ব্যাখ্যা করতে পারে না, এখন তার সমাধান কি? ওই তার সমাধান করার জন্য আমাদের আসছে কি তত্ত্ব? আলোর কোয়ান্টাম তত্ত্ব। আলোর কোয়ান্টাম তত্ত্ব আবার এগুলা কি করতে পারে? ব্যাখ্যা করতে পারে। কি ব্যাখ্যা করতে পারে?
আলোর তড়িৎ ক্রিয়া, ফটোতড়িৎ ক্রিয়া ও কৃষ্ণ বস্তুর বিকিরণ। কৃষ্ণ বস্তুর বিকিরণ। তাইলে দেখো আমাদের তাইলে আলোর কোয়ান্টাম তত্ত্বটার ধারাবাহিকতা আমরা বুঝতে পারছি। তো তো আমরা কিন্তু এটা দ্বারা সরল রৈখিক গতি, প্রতিফলন, প্রতিসরণ ব্যাখ্যা করতে পারি, অপবর্তন, ব্যতিচার, সমবর্তন ব্যাখ্যা করতে পারি না। কিন্তু এইটাতে আইসা আমরা অপবর্তন, ব্যতিচার তো ব্যাখ্যা করতে পারি, সরল রৈখিক গতি, প্রতিফলন, প্রতিসরণ এগুলো ব্যাখ্যা করতে পারি, শুধু পারি না হইতেছে কি এখানে সমবর্তন। আবার এটাতে আইসা আমরা সমবর্তন ব্যাখ্যা করতে পারি, পাশাপাশি এগুলো ব্যাখ্যা করতে পারি, ব্যাখ্যা করতে পারি না হইতেছে আলোর তড়িৎ ক্রিয়া ও কৃষ্ণ বস্তুর বিকিরণ। আর এইগুলা ব্যাখ্যার জন্যই পরবর্তীতে আমাদের ম্যাক্স প্ল্যাঙ্কে নিয়ে আসছে কি তত্ত্ব? কোয়ান্টাম তত্ত্ব। আর এই কোয়ান্টাম তত্ত্বের মাধ্যমে আমরা আলোর তড়িৎ ক্রিয়া ও কৃষ্ণ বস্তুর বিকিরণ কি করতে পারি? ব্যাখ্যা করতে পারি। এখন এখানে আলোর কোয়ান্টাম তত্ত্বে ম্যাক্স প্ল্যাঙ্ক কি বলছে? আলো হচ্ছে ফুটন, যা বিচ্ছিন্নভাবে প্যাকেট আকারে নির্গত হয়। তো ফুটন মানে হইতেছে, তুমি একটা আমার কথা শোনো, তুমি এখন তোমার কিভাবে বোঝাই জিনিসটা ধরো যে একটা ম্যাচের বাক্স। তো এই ম্যাচের বাক্সতে যেমন এরকম মানে আমি কি বলছি? বিচ্ছিন্ন বলছি না নিরবিচ্ছিন্ন বলছি? বিচ্ছিন্ন ভাবে। তো আমাদের দেখলে মনে হয় যে আলো মনে হয়, দেখো আমাদের দেখলে মনে হয় যে এই রুমে যে আলো ছড়ায় পড়তেছে, তুমি কি আলোর কি বিচ্ছিন্ন দেখতে পাইতেছো বা ব্রেক ব্রেক করা দেখতে পাইতেছো? মনে হইতেছে না একদম নিরবিচ্ছিন্ন ভাবে। কিন্তু বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক বলছে আলো এরকম নিরবিচ্ছিন্ন ভাবে না, আলো বিচ্ছিন্ন ভাবে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট আকারে কি হয়, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট আকারে কি হয়? নির্গত হয়। বুঝতে পারছি? তাইলে আলোর কণিকা তত্ত্ব অনুসারে নিউটন বলছে আলোর একটা স্থিতিস্থাপক কণা, ক্রিস্টিয়ান হাইগেন্স বলছে আলো হইছে একটা তরঙ্গ, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল বলছে তাড়িৎচুম্বকীয় তরঙ্গ, আর ম্যাক্স প্ল্যাঙ্ক বলছে আলো হইতেছে কি একটা ফোটন। এই তো শুরু হয়ে গেল মাইকিং। এটা হইলো আচ্ছা। কৃষ্ণ বস্তু হইতেছে ওই বস্তু যার থেকে কোনো আলো কি হইতে পারে না? প্রতিফলিত হইতে পারে না। যার থেকে কোনো আলো কি হইতে পারে না? প্রতিফলিত হইতে পারে। নর্মালি মনে করো যে এখানে যদি আমি আলো দিই অল্প হইলেও আলো কি হইব আমার? এই দেওয়ালে যদি আলো ফালাই অল্প হইলেও আলো কি হইব আমার? প্রতিফলিত হইব। কিন্তু কৃষ্ণ বস্তু থেকে এমন বস্তু যার থেকে কোনো আলোই কি হয় না? প্রতিফলিত হওয়ার কোনো সুযোগ নাই। বুঝতে পারছি? আর আলো যদি প্রতিফলিত না হয় তুমি তারে দেখবা না, তার অন্ধকার দেখবা। এই কারণেই তারই আমরা কি বলতেছি? কৃষ্ণ বস্তু বলতেছি। এটা কোন জায়গায় থাকে? এটা মহাশূন্যে থাকে। মহাশূন্যের কোন একটা জায়গা আছে যেটা আমরা ইংরেজিতে কি বলি? ব্ল্যাক হোল। ঠিক আছে, আচ্ছা যাই ওই দিকে না যাই। দেখো তাইলে আমরা আলটিমেট এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে আলো সম্পর্কে চারজনে কয়টা কথা বললো? চারটা কথা বললো। কেউ কণা, কেউ তরঙ্গ, কেউ তাড়িৎচুম্বকীয় তরঙ্গ, কেউ বলতেছে ফুটন। তো আসলে কোনটা সঠিক, কোনটা সঠিক বা কোনটা ভুল ই বিবেচনায় না গিয়া সবগুলা মিললেই আলো। অর্থাৎ আলোর সবগুলা ধর্মই কি বিদ্যমান। তার মধ্যে কণা ধর্ম আছে, তরঙ্গ ধর্ম আছে, তাড়িৎচুম্বকীয় ধর্ম আছে, এবং তার যে ফুটন বা শক্তি তার এই ধর্মটাও কি আছে আমরা বলতে পারি। বুঝতে পারছি? সব মিলাই আলো। যে কারণে আলোর কি বলা হয়? আলোর কণা ও তরঙ্গ দ্বৈত ধর্ম কি বিদ্যমান। আলোর কণা ও তরঙ্গ দ্বৈত ধর্ম তার মধ্যে কি বিদ্যমান। এখন বলো এতটুকু পর্যন্ত আমরা বুঝছি কিনা? এতটুকু পর্যন্ত যদি বুঝা থাকি আমরা এখন এখান থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে যে আলোর তরঙ্গ তত্ত্ব দ্বারা নিচের কোনটি ব্যাখ্যা করা যায় না। আলোর তরঙ্গ তত্ত্ব দ্বারা নিচের কোন, এরকম এমসিকিউ দেখবা যে তোমার বোর্ড কোয়েশ্চেন অনেক আসছে। আলোর তরঙ্গ তত্ত্ব দ্বারা নিচের কোনটি ব্যাখ্যা করা যায় না। ধরো যে অপশনে থাকলো প্রতিসরণ, অপবর্তন, ব্যতিচার, সমবর্তন। আনসার তোমার কি? সমবর্তন। বুঝতে পারছি? সমবর্তন ব্যাখ্যা করা যায়। পারবো তাইলে আমরা এতটুকু। তো এখন আসো আমরা তাড়িৎচুম্বকীয় তরঙ্গ নিয়ে বিস্তারিত আলোচনা করবো যে তাড়িৎচুম্বকীয় জিনিসটা আসলে কি। এটা এগুলো মোছাই দেই। হ্যাঁ, কোয়েশন লেখা যায় তাড়িৎচুম্বকীয় তরঙ্গ কাকে বলে? তাড়িৎচুম্বকীয় তরঙ্গ কাকে বলে? তো আমরা মূলত এই অধ্যায়ে আসলে জানো আলোর তিনটা ধর্ম নিয়ে আলোচনা করবো বেশি। আলোর অপবর্তন, ব্যতিচার আর সমবর্তন। আলোর অপবর্তন, ব্যতিচার আর সমবর্তন, এই তিনটা ধর্ম। কারণ আলোর প্রতিফলন, প্রতিসরণ আমরা পড়ে আসছি, 9-10-ও পড়ছি, এবং জ্যামিতিক আলোক বিজ্ঞানও কি আমরা পড়ছি। তো আমরা এটাতে আলোচনা করবো আলোর অপবর্তন, সমবর্তন আর কি নিয়ে? ব্যতিচার নিয়ে। এখন আসো তাড়িৎচুম্বকীয় তরঙ্গ কাকে বলে? তাড়িৎচুম্বকীয় তরঙ্গ, মার্কার হচ্ছে ডিস্টার্ব করছে। তাড়িৎচুম্বকীয়
তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ কাকে বলে? সমদশা সম্পন্ন ও সমান কম্পাঙ্কের তড়িৎ ক্ষেত্র, সমদশা সম্পূর্ণ ও সমান কম্পাঙ্কের তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র পরস্পর লম্বভাবে ক্রিয়াশীল হলে তাদের উভয়ের সাথে লম্বভাবে যে তরঙ্গ পাওয়া যায় তাকে তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলে। কি বললাম? সমদশা সম্পূর্ণ ও সমান কম্পাঙ্কের তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র পরস্পর লম্বভাবে ক্রিয়াশীল হলে তাদের উভয়ের সাথে লম্বভাবে যে তরঙ্গ পাওয়া যায়, লম্ব দিকে, তাদের উভয়ের সাথে লম্ব দিকে যে তরঙ্গ পাওয়া যায় তাকে তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলে। তো এখন এই সংজ্ঞাটা একটু বোঝার চেষ্টা করি। সমদশা মানে দশা বুঝো কিনা, মানে এখন এটাই যদি না বুঝো তাহলে তো ঝামেলা। আমরা তরঙ্গ অধ্যায় ইয়েতে পড়ে আসছিলাম মনে হয়, যদিও তরঙ্গ পড়ছি। আচ্ছা, তাহলে যদি তরঙ্গতে যদি আমরা পড়ে থাকি, দেখো সমদশা জিনিসটা আমি একটু বুঝাইতেছি এখানে। তারপরও আচ্ছা, এই জায়গাটা আমরা যদি ধরি 0 ডিগ্রি, এটা কত আমার π/2, এটা এটা 3π/2, এটা 2π। আবার এটা ধরো আমি যদি আবার এটারে ওই তো এটা হইতেছে আমার, এটা আমি এইভাবে লিখি, দেখো আরো বুঝতে সুবিধা হইবে। এই জায়গাটা হইতেছে আমার 3 × π/2, সরি 2 × π/2, 0 1 × π/2, 2 × π/2, 3 × π/2, এটা 4 × π/2, এটা হইতেছে আমার কি 5 × π/2। আচ্ছা, এইখানের যে কণাটা আর এই কণাটা, এটা আমার সমদশা সম্পূর্ণ কণা। স্যার কিভাবে বুঝলাম? কারণ এই কণাটা কি এখন সর্বোচ্চ স্মরণে আছে না? এখন তার ইচ্ছা কি? এখন মানে তরঙ্গতে মূলত কি হয়, কণাগুলা উপর নিচে আন্দোলিত হয় না? কণাগুলা কি স্থানান্তরিত হয়? কণাগুলা স্থানান্তরিত হয় না। আমরা তো তরঙ্গের বৈশিষ্ট্যই করছি। তরঙ্গের বৈশিষ্ট্য কি? তরঙ্গ শক্তির স্থানান্তর করে, কিন্তু কণাগুলা জাস্ট তার নিজের জায়গায় তাইকা উপরে নিচে কি হয়, আন্দোলিত হয়। সে তরঙ্গ কিন্তু কণারে স্থানান্তর করে না। কারে স্থানান্তর করে? বা মাধ্যমের মাধ্যমের কণারে কি করে না, স্থানান্তর করে না। তরঙ্গ শক্তির স্থানান্তর করে, জাস্ট কণাগুলারে, মাধ্যমের কণাগুলারে কি করে, আন্দোলিত করে উপরে নিচে। তাইলে দুইটারে আন্দোলিত করে উপরে তুলছে, এখন তারে কি করব, নিচের দিকে নামাইবো। তারে কি করব, নিচের দিকে নামাইবো। তাইলে অর্থাৎ তাদের মানে তাদের যে অবস্থাটা কি একই না? তো অবস্থাটা একই মানে তারা কি আছে, সমদশায় আছে। তো অবস্থাটা একই হইলেই হইতো না। তুমি চিন্তা করে দাও, তাহলে এই জায়গায় যে কণাটা আছে, এই জায়গার যে কণাটা আছে, তার তো ইচ্ছা কিসে নামা, এখন নিচে নামা। তাইলে এই বলে কি দুইটা সমদশায় না? তো এখানে পাশাপাশি আরেকটা জিনিস মাথা রাখতে হইব, তাদের মধ্যে
এই পার্থক্যটা হইতে 360 ডিগ্রি। কত ডিগ্রির একটা পার্থক্য থাকতে হইব? 360 ডিগ্রির একটা কি থাকতে হইব? পার্থক্য থাকতে হইব। যেমন ধরো এখানের কণাটা, যেমন ধরো তাদের মধ্যে কিন্তু পার্থক্য কত ডিগ্রি? 360 ডিগ্রি। সেম এখানে দেখো তো, এখানের যে কণাটা আছে, এই কণাটা এই জায়গায় আছে, এখন তার ইচ্ছা কি উপরে উঠা। যে কণাটা এখানে আছে তার ইচ্ছা কি উপরে উঠা, আর এখানে যে কণাটা আছে এই কণাটারও ইচ্ছা কি এখন উপরে উঠা। এবং তাদের মধ্যে দেখো কত ডিগ্রির পার্থক্য আছে? এটা তো 4 ইন্টু কত পাই বাই 2 না, 4 ইন্টু পাই বাই 2, এটা 3 ইন্টু পাই বাই 2, এটা 4 ইন্টু পাই বাই 2। তাহলে 4 ইন্টু পাই বাই 2 মানে কত? 2 পাই, মানে 360। আর এটা কত? 0। 360 থেকে 0 বিয়োগ দিলে পার্থক্য কত আসতেছে? 360। তাহলে এই দুইটা কণার মধ্যবর্তী কোণের পার্থক্য কত পাইতেছি আমরা? 360। এবং তাদের দুজনের ইচ্ছাই কি উপরে যাও। তাহলে অর্থাৎ আমরা বলতে পারি তারা কি আছে? সমদশায় আছে। বুঝতে পারছি কিনা? ক্লিয়ার তো তাহলে জিনিসটা? এইটা হচ্ছে আমার সমদশা। তো এখন সমদশায় যদি এখন তাহলে আমরা যদি এটা বুঝে দেখি, সমদশা সম্পূর্ণ ও সমান কম্পাঙ্কের, কি লিখছি? সমদশা সম্পূর্ণ ও সমান কম্পাঙ্কের তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র পরস্পর কিভাবে ক্রিয়াশীল হবে? লম্বভাবে ক্রিয়াশীল হলে। তাইলে দেখো এটা ধরে নিলাম, ধরো যে তার এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা আমরা ধরলাম যে জেড অক্ষ। আচ্ছা, এখানে দেখো তো এই তরঙ্গটা, এটা এই একটা তরঙ্গ, যে এই একটা তরঙ্গ, আমরা এইভাবে আঁকতেছি, কি বুঝাইতে চাইতেছি একটু পরে বুঝতে পারবা। আচ্ছা, এটার দিকে যদি তাকাও, দেখো সান, এই যে তরঙ্গটা, এই যে তরঙ্গটা, এই তরঙ্গটা হইতেছে আমার তড়িৎ ক্ষেত্র। এটা ধরে নিলাম কি ক্ষেত্র? তড়িৎ ক্ষেত্র। এটা কি ক্ষেত্র? তড়িৎ ক্ষেত্র, এই তরঙ্গটা। আর এটা হইতেছে কি আমার? চৌম্বক ক্ষেত্র। এটা হইতেছে আমার চৌম্বক ক্ষেত্র। এখন দেখো তো এটা কোন সমতলে আছে? এই যে তড়িৎ ক্ষেত্রটা কোন সমতলে আছে? এই তড়িৎ ক্ষেত্রটা কোন সমতলে আছে? ওয়াই না? এটা কি ওয়াই সমতলে আছে না? আর এটা কোন সমতলে আছে? এটা জেড সমতলে আছে। কোন সমতলে? জেড সমতলে আছে। বুঝা যাইতেছে দূর থেকে দেখলে? এই বিটা কিন্তু আমার জেড সমতলে, আর এটা কিন্তু কি আমার ওয়াই সমতলে। বুঝতে পারছি? তাহলে জেড অক্ষ আর ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? প্রত্যেক এই তিনটা অক্ষের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি আমরা তো জানিয়ে দেবো, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। তাহলে যেহেতু এই তড়িৎ ক্ষেত্রটা আমার ওয়াই অক্ষ বরাবর, আর এই যে আমার চৌম্বক ক্ষেত্রটা আমার জেড অক্ষ বরাবর বা জেড সমতলে, বা আমরা বলতে পারি এক্স জেড সমতলে। কোন জেড সমতলে? এক্স জেড সমতলে। এই হচ্ছে আমার চৌম্বক ক্ষেত্রটা, আর এটা হচ্ছে এক্স ওয়াই সমতলে হইতেছে কি আমার এই তড়িৎ ক্ষেত্রটা। তাইলে এই দুইটার মধ্যে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি না? এই মধ্যবর্তী কোণ কিন্তু কত ডিগ্রি? 90 ডিগ্রি। যেমন ধরো, আচ্ছা আমি যে এই দিকে টানটা দিছি, এই যে টানগুলা দিছি, এই টানগুলাকে আসলে এইদিকে না এইদিকে, এই বরাবর, এই বরাবর না? তাহলে দুইটা ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। বুঝতে পারছি কিনা? আমি যে টানটার এইদিকে দেখাইতেছি, এইভাবে টাইনা দেখাইতেছি, আসলে কিন্তু এই টানগুলা কি এইদিকে, এই বরাবর। বুঝতে পারছি? তাইলে আমার তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাইলে আমরা কি লিখছিলাম? সমদশা সম্পূর্ণ। এই দেখো তারা কিন্তু প্রত্যেক, মানে এখানের যদি প্রত্যেকটা কণারে যদি আমরা বিবেচনা করি, তারা কিন্তু কি সমদশা সম্পূর্ণ। মানে এখানের কণাটা, এখানের কণাটা, এখানের কণাটা, এখানের কণাটা, এখানের কণাটা, এখানের কণাটা, তারা কি দশায় আছে? সমদশায় আছে। বুঝতে পারছি কিনা? তো অর্থাৎ তারা সমদশায় আছে এবং সমান কম্পাঙ্কে আছে। কম্পাঙ্ক বলতে তো আমরা বুঝি যে 1 সেকেন্ডে যতবার কাঁপে, এটারে কি বলি আমরা? কম্পাঙ্ক। তো এখানে এই যে তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্রের যে তরঙ্গটা এবং চৌম্বক ক্ষেত্রের যে তরঙ্গটা, তাদের মধ্যে অবস্থিত কণাগুলা প্রত্যেকটা সমদশায় আছে এবং সমান কম্পাঙ্কে আছে, এবং তারা পরস্পর কিভাবে ক্রিয়াশীল? লম্বভাবে ক্রিয়াশীল। আমরা কি লিখছি? লম্বভাবে ক্রিয়াশীল হলে তাদের উভয়ের সাথে লম্ব দিকে যে তরঙ্গ পাওয়া যায় তাকে কি বলে? তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গ বলে। তাইলে তুমি চিন্তা করে দেখো, তড়িৎ ক্ষেত্র কোন দিকে কাজ করতেছে? ওয়াই অক্ষ। চৌম্বক ক্ষেত্র কোন দিকে কাজ করতেছে? জেড অক্ষ। তাইলে তাড়িৎ চৌম্বকীয় দিক কোন দিকে হইব? এক্স অক্ষ। এটা হচ্ছে তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গের দিক। তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গের দিক। এখন দেখো তোমরা বুঝতে পারছো কিনা? তাহলে তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গ থেকে আমরা কি কি পাইলাম? তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গের ধর্ম কি কি পাইলাম? তো তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গ কিসের কারণে সৃষ্টি হয়? তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র পরস্পর লম্বভাবে ক্রিয়াশীল থাকার কারণে, তাদের উভয়ের সাথে লম্ব দিকে। ঠিক আছে? তাইলে এখানে মূলত আমরা বলতে পারি তিনটা জিনিস: একটা তড়িৎ ক্ষেত্র,
একটা চৌম্বক ক্ষেত্র, আর একটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তো এই তিনটাই পরস্পরের সাথে কি আছে, লম্ব আকারে আছে। কেন? কারণ তড়িৎ ক্ষেত্র আছে ওয়াই অক্ষ বরাবর, এরপরে আমার চৌম্বক ক্ষেত্র আছে জেড অক্ষ বরাবর, আর আমার তাইলে এই দুইটা পরস্পর লম্বভাবে ক্রিয়াশীল করলে তাদের উভয়ের সাথে লম্ব দিকে, ওইদিকে আমি লিখছি না, লম্বভাবে ক্রিয়াশীল হলে তার তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র পরস্পর লম্বভাবে ক্রিয়াশীল হলে তাদের উভয়ের সাথে লম্ব দিকে যে তরঙ্গ পাওয়া যায়, তাদের উভয়ের সাথে লম্ব দিকে যে তরঙ্গ পাওয়া যায় তাকে কি বলে, তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলে। তাইলে তড়িৎ ক্ষেত্র হইতেছে আমার ওয়াই অক্ষ বরাবর, চৌম্বক ক্ষেত্র হইতেছে জেড অক্ষ বরাবর, তাদের উভয়ের সাথে লম্ব দিকে, তাইলে কাজ করবো কোন অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর। তো এক্স অক্ষ বরাবর যে তরঙ্গটা পাবো আমি, এটাই হইতেছে কি আমার তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ধরো আমি একটু যদি সহজ করে চিত্রটা একটা দেখাই আর কি, আর একটু যদি সহজ করতে চাই, ধরো যে এইদিকে আছে কি ক্ষেত্র, এইদিকে গেল কি, এটা ধরে নিলাম আমার তড়িৎ ক্ষেত্র, আর এইদিকে ধরো যে এটা হচ্ছে আমার কি, চৌম্বক ক্ষেত্র। তাহলে এই দুইটা পরস্পর 90 ডিগ্রি কোণে কাজ করতেছে, তাহলে তাদের উভয়ের সাথে লম্ব দিকে, উভয়ের সাথে লম্ব দিকে হইতে গেলে কোন অক্ষ বরাবর যাইতে হইব আমার, এক্স অক্ষ বরাবর। এইদিকে আমি আরেকটা তরঙ্গ পাবো, আর এই তরঙ্গটা হইতেছে গিয়া কি আমার তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ। কারণ তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ দুইজনের সাথে কি হইতে হয়, তড়িৎ ক্ষেত্রের সাথে এবং চৌম্বক ক্ষেত্রের সাথে উভয়ের সাথে কি লম্ব। তাইলে আমরা এখান থেকে তাইলে তাড়িৎ চুম্বকীয় তরঙ্গের মধ্যে কয়টা ক্ষেত্র আছে, দুইটা ক্ষেত্র, একটা তড়িৎ ক্ষেত্র আর একটা চৌম্বক ক্ষেত্র। তারা পরস্পর কিভাবে ক্রিয়াশীল, লম্বভাবে ক্রিয়াশীল। তাদের কম্পাঙ্ক একই না ভিন্ন, কার কার, তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র। আর এই তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্রের দশাও একই। তাহলে দেখো এই জিনিসগুলো মাথায় রাখবা। তাহলে তাড়িৎ চুম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের দশা একই, কম্পাঙ্ক একই, এবং তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ তাদের উভয়ের সাথে লম্ব দিকে কি হয়, ক্রিয়াশীল হয়, লম্ব দিকে কি হয়, ক্রিয়াশীল হয়। এছাড়া আরেকটা জিনিস মাথায় রাখবা, তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এটা তুমি নোট আকারে নিতে পারো, যে তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ এবং তাড়িৎ চুম্বকীয় তরঙ্গের দিক পাইলা কি, তাইলে মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করো। তাড়িৎ চুম্বকীয় তরঙ্গের দিক পাইলা কি, দিক পাইলা উভয়ের দিকের সাথে লম্ব দিকে। তো এখানে একটা জিনিস দেখো, এই যে তড়িৎ ক্ষেত্রটা, এটা কি একটা ভেক্টর রাশি না, তড়িৎ ক্ষেত্রটা একটা কি রাশি, একটা ভেক্টর রাশি। আর এই যে তোমার চৌম্বক ক্ষেত্রটা, এটা কি রাশি, একটা ভেক্টর রাশি, একটা ভেক্টর রাশি। এখন এই দুইটা ভেক্টর রাশি, মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করো। এই দুইটা যেহেতু ভেক্টর রাশি এবং পরস্পর কিভাবে ক্রিয়াশীল, লম্বভাবে ক্রিয়াশীল, তাইলে তুমি যে এই দুইটার ক্রিয়ার ফলে, এই তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র পরস্পর লম্বভাবে ক্রিয়ার ফলে আরেকটা পাইছো না, এটা কি পাইছো, তোমার তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ পাইছো। কি পাইছো, দুইটা লম্ব দিকে তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ পাইছো। এখন একটা জিনিস একটু, তাইলে তোমার কিন্তু এমসিকিউ আসতে পারে, এই জিনিসটা একটু মাথায় রাখো, যে তড়িৎ ক্ষেত্র ভেক্টর রাশি না স্কেলার রাশি, চৌম্বক ক্ষেত্র ভেক্টর রাশি না স্কেলার রাশি, তাইলে তাড়িৎ চুম্বকীয় ক্ষেত্র ভেক্টর রাশি। কারণ তুমি যদি দেখতে চাও এটারে এভাবে, কারণ তাড়িৎ চুম্বকীয় তরঙ্গের কি আছে, মানে আমরা জানি ভেক্টর রাশির কি আছে, দিক আছে। তাহলে তাড়িৎ চুম্বকীয় তরঙ্গের দিক আছে না, দিকটা কোন দিকে, তাদের উভয়ের সাথে লম্ব দিকে। তাহলে যেহেতু তার দিক আছে, তাহলে তাড়িৎ চুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রটারে আমরা একটা কি ধরতে পারি, একটা ভেক্টর রাশি। ওকে, গেল এটা ভেক্টর রাশি। এখন তাড়িৎ চুম্বকীয় তরঙ্গের আমরা কি পাইলাম, দিক পাইলাম। তাহলে অবশ্যই তার কি লাগবে, একটা এই তাড়িৎ চুম্বকীয় তরঙ্গের দিক পাইলাম, এখন এই তাড়িৎ চুম্বকীয় তরঙ্গের কি লাগবে, একটা মান লাগবে। এখন তার মানটা আসলে কি, তো অনেকে মনে করতে পারে যে যেহেতু স্যার দেখো আমাদের মনে আছে কিনা, আমরা ভেক্টর অধ্যায়ে পড়ছিলাম, এটা মুছাই দেয়, আমরা ভেক্টর অধ্যায়ে পড়ছিলাম যে এ ক্রস বি, এ আর বি এর যদি ক্রস গুণফল করি আমরা কি ভেক্টর রাশি পাই না স্কেলার রাশি পাই? এ আর বি এর আমরা ক্রস গুণফল করলাম, স্কেলার রাশি পাবো না ভেক্টর রাশি পাবো? আমরা আরেকটা কি পাবো, আরেকটা নতুন আরেকটা কি রাশি পাবো, ভেক্টর রাশি। বুঝতে পারছি? আর ডট গুণফল, মানে দুইটা ভেক্টরের ডট গুণফল করলে কি পাই, স্কেলার রাশি পাই। একটা কি পাই, স্কেলার রাশি পাই। ধরো যে ইয়া পাইলাম, তাহলে এই দুইটারে ক্রস গুণফল করলে আমরা আরেকটা কি পাই। এই কারণে ক্রস গুণফল ঋতু বলা হয় কি গুণফল, ভেক্টর গুণফল। আর ডট গুণফলটা বলা হয় কি গুণফল, স্কেলার গুণফল। কারণ দুইটার ভেক্টরের ডট গুণফল করলে কি পাই আমরা, স্কেলার রাশি পাই। তো এখন তোমার মনে হইতে পারে যে স্যার এখানে তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র ভেক্টর রাশি, আর তাদের মাধ্যমে সৃষ্টি হওয়া ইটা কি। আরেকটা জিনিস বলি, এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হইব, এই যে আর বি রে ক্রস গুণফল করছি না, ক্রস গুণফল করে আমরা নতুন একটা ভেক্টর পাইছি কিনা। এই নতুন ভেক্টরটা কিন্তু এ ভেক্টরের সাথেও সি ভেক্টরটা লম্ব হইব, বি ভেক্টরের সাথেও কি হইব, সি ভেক্টরটা লম্ব হইব। ভেক্টর অধ্যায় কিন্তু এগুলো আমরা, মানে আমি জানি না তোমাদের মনে আছে কিনা, মানে এ আর বি রে ক্রস গুণফল করে আমরা নতুন একটা কি পাইছি, ভেক্টর পাইছি। এ আর বি রে ক্রস গুণফল করে নতুন একটা কি পাইছি, ভেক্টর পাইছি। যে নতুন ভেক্টরটা পাইছি, এইটা আর এ, এইটা আর বি, অর্থাৎ এই নতুন ভেক্টরটা উভয়ের সাথে কি হইব, লম্ব হইব।
ঠিক আছে কিনা, অর্থাৎ লম্ব দিকে কি করব, ক্রিয়া করব। ব্যাপারটা অনেকটা এরকম, আবারও দেখাই। ধরো এদিকে আছে আমার এ ভেক্টর, এদিকে আছে আমার বি ভেক্টর, তাইলে আমার সি ভেক্টর কাজ করবে এদিকে, কারণ তিনটা পরস্পর মানে এই দুইটারে ক্রস গুণফল করলে আমরা যে ভেক্টরটা পাই, এই ভেক্টরটা আবার দুটোটার সাথে কি হয়, লম্ব হয়। বুঝতে পারছি কিনা? তাহলে অর্থাৎ এটা যদি হয় এ ভেক্টর, এটা যদি হয় বি ভেক্টর, এখন আমি যদি করি, এটা হচ্ছে ডান হাতি নিয়ম দ্বারা বাইর করা যায় আর কি। হ্যাঁ, ওই তো আমরা এর থেকে যদি এ ক্রস বি না, তাহলে এর থেকে বির দিকে যাবো, এর থেকে বির দিকে গেলে আমার হাতটা এইদিকে, তাহলে এটা কোন অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর। তাহলে এই তাদের ক্রস গুণফল ভেক্টরের দিক হইছে কোন অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর। আচ্ছা, যদি এটা বুঝা থাকি তাইলে তোমার মনে হইতে পারে যেহেতু এই দুইটা পরস্পরে আমরা ক্রস গুণফল করলে জেড যে এটা পাই, এ আর বি রে ক্রস গুণফল করে সি পাইছি, যে সি পাইছি, সি এ এবং বি উভয়ের সাথে কি, উভয়ের সাথে লম্ব। তাইলে উভয়ের সাথে লম্ব, তাইলে তিনটাই পরস্পর কি, তাইলে এখন লম্ব। তাহলে এইখানেও তো কি তিনটাই পরস্পর লম্ব না? এখানে যেমন ধরো তড়িৎ ক্ষেত্র ওয়াই অক্ষ বরাবর, চৌম্বক ক্ষেত্র জেড অক্ষ বরাবর, আর তাড়িৎ চৌম্বক ক্ষেত্র এক্স অক্ষ বরাবর, তাহলে তিনটাই লম্ব। তাইলে তোমার মনে মনে প্রশ্ন মানে তোমার মনে হইতে পারে যে আমরা তাইলে ই রে আর বি রে কি করে দেই, ক্রস গুণফল করে দিই। ক্রস গুণফল করলে আমরা কি পামু, তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গ পামু। তো তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গ পাইলে এখন এই ক্রস গুণফল ভেক্টরের যে মান হইব, এটাই হয়তো তোমার মনে হইতে পারে যে তড়িৎ চৌম্বকীয় ক্ষেত্রের মান। কথাটাকে আমি বুঝাইতাম পারছি? মানে এখানে এ ভেক্টর আর বি ভেক্টরে যদি ক্রস গুণফল করে আমরা সি ভেক্টর পাই, আর এই সি ভেক্টরটা এ এর সাথে এবং বি এর সাথে উভয়ের সাথে কি, লম্ব। অর্থাৎ এদিকে যদি এ ভেক্টর কাজ করে, এদিকে যদি বি ভেক্টর কাজ করে, তাহলে এ আর বি রে ক্রস গুণফল করলে যে সি ভেক্টরটা পাবো, সি ভেক্টরটার দিক হইব কোন দিকে, জেড অক্ষের দিকে। ঠিক আছে, তাহলে এখানেও তো সেম জিনিস, জেড অক্ষ বরাবর বি, ওয়াই অক্ষ বরাবর ই, তাইলে আমরা তাদের যদি এবং চৌম্বক ক্ষেত্র কাজ করতেছে উভয়ের সাথে লম্বভাবে, মানে এক্স অক্ষের দিকে। তাহলে তোমার মনে হইতে পারে তাহলে ই আর বি রে ক্রস গুণফল করে দিই, তাইলে কি পাই আমি, চৌম্বক ক্ষেত্র পাই। তোমার ক্রস গুণফলের মানটা হইব কি, তার মান। কিন্তু আসলে এইভাবে তার আসলে দিক নির্ণয় করা যায়, মানে এই ক্রস গুণফলের ব্যাপারটা দিয়ে তার কি নির্ণয় করা যায়, তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গের দিক নির্ণয় করা যায়, কিন্তু মান নির্ণয় করা যায় না। মান নির্ণয় করতে গেলে কি করতে হইব, মান নির্ণয় করতে গেলে তুমি তার তরঙ্গের দিকে একটু তাকাইতে হইব। তুমি দেখো তো এটা কি তরঙ্গ, সাইন তরঙ্গ না, যেহেতু মূল বিন্দু থেকে শুরু হইছে, যেহেতু এটা কি তরঙ্গ, সাইন তরঙ্গ, মূল বিন্দু থেকে শুরু হইছে। তো এখন আমরা তরঙ্গের সূত্রটা মনে আছে কিনা, y a sin 2 pi by lambda bt minus x করছিলাম না আমরা এরকম একটা। আচ্ছা, তো এখন তুমি চিন্তা করে দেখো, আমি এটারে ই দ্বারা তাইলে এই যে আমার তড়িৎ ক্ষেত্রের যে তরঙ্গটা, এটা কি একটা তরঙ্গ, সাইন তরঙ্গ। এই তড়িৎ ক্ষেত্রের তরঙ্গটা একটা কি তরঙ্গ, সাইন তরঙ্গ। তাইলে এটা আমরা ই দ্বারা প্রকাশ করতে পারি, এবং বিস্তারটা হইতেছে আমার কি, ই এম, এবং এখানে হইতেছে সাইন 2 পাই বাই ল্যামডা। বি না লিখে আমরা লিখবো হইতেছে এখানে কি 2 পাই বাই ল্যামডা, এখানে বি না লিখে আমরা লিখবো সিটি মাইনাস এক্স। এখানে ইএম হইতেছে, এখানে যেমন এ বিস্তার, এখানে ইএম দ্বারা বুঝাইতেছি কি, বিস্তার। এই যে তড়িৎ ক্ষেত্রের যে তরঙ্গ, এই তড়িৎ ক্ষেত্রের যে তরঙ্গ, এটা হইতেছে তার কি, আচ্ছা এটা হইতেছে কি বলতো, এইগুলো হইতেছে কি তার সরণ, এগুলো হইতেছে তার কি সরণ, আর এই সর্বোচ্চ সরণটারে আমরা কি বলি, বিস্তার। তো ওই এটা হইতেছে তার বিস্তার, আর এটা হইতেছে তার যে কোনো সময়ের সরণ, যে কোনো সময়ের সরণ। এই সময়ের সাপেক্ষে যে কোনো সময়ে তার সরণ হইতেছে ই, আর যে কোনো নির্দিষ্ট একটা সময়ে তার এটা হইতেছে সর্বোচ্চ সরণ, যেটা আমরা কি বলতেছি, বিস্তার। এতটুকু পর্যন্ত বুঝছি কিনা? এখন এটা লিখলাম হইতেছে কি আমরা কোন ক্ষেত্রের জন্য, তড়িৎ ক্ষেত্রের জন্য। একইভাবে আমরা আরেকটা সমীকরণ লিখতে পারি কার জন্য, চৌম্বক ক্ষেত্রের জন্য। তাহলে বি ডিএম, এটা হচ্ছে যে কোনো সময়ের সরণ, এটা হচ্ছে যে কোনো সময়ের সরণ, এটা হচ্ছে নির্দিষ্ট সময়ের সর্বোচ্চ সরণ অর্থাৎ বিস্তার, তারপরে সাইন 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স, সিটি মাইনাস এক্স। এখন এটারে ধরলাম 1 নম্বর সমীকরণ, এটারে ধরলাম 2 নম্বর সমীকরণ। এখন একটা দ্বারা আরেকটারে ভাগ দাও, একটা দ্বারা আরেকটারে কি দাও, ভাগ দাও। একটা দ্বারা একটারে ভাগ দিলে দেখো তো কি হয়, একটা দ্বারা একটারে ভাগ দিলে এটা আর এটা সেম না, কাটা যাবে না। তাইলে থাকবো কি ই বাই বি এম বাই ভিএম ইন্টু, এটা কার সমান হইব জানো, সি এর সমান, অর্থাৎ আলোর বেগের সমান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই পাই, আর আমরা তো আগেই বলছি যে তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গ মূলত কি, আলোরে কি বলছি, তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, তাই আলোর বেগ কি জানি 3 × 10⁸, 3 × 10⁸। তো এই কারণে এই অনুপাতটা কার সমান হয়, সি এর সমান।
কোন মাধ্যমে? সব মাধ্যমে? সব মাধ্যমে না, শূন্য মাধ্যমে, কারণ এটা তো শূন্য মাধ্যমে আলোর বেগ। কোন মাধ্যমে? শূন্য মাধ্যমে। এই অনুপাতটা কার সমান হয়? শূন্য মাধ্যমে। এই তড়িৎ ক্ষেত্রের মান আর চৌম্বক ক্ষেত্রের মানের এই অনুপাতটা কার সমান হয়? সি এর সমান, অর্থাৎ আলোর বেগের সমান হয়। তো এখান থেকে পাইলাম, এখান থেকে এই ক্রস গুণফল দ্বারা, এই ক্রস গুণফল দ্বারা আমরা মূলত কি বাইর করতে পারি? আমরা জানি যে দুইটা ভেক্টরের ক্রস গুণফল করলে তাদের উভয়ের সাথে লম্ব দিকে যে ভেক্টরটা পাওয়া যায় ওইটা মানে উভয়ের সাথে লম্ব দিকে যে ভেক্টরটা পাই ওইটা হচ্ছে নতুন ভেক্টরের কি দিক। তাহলে একইভাবে যেহেতু এই দুইটা লম্বভাবে কাজ করতেছে, তাহলে এই দুইটারে ক্রস গুণফল করলে, এই দুইটারে ক্রস গুণফল করলে তাইলে তাদের উভয়ের সাথে লম্ব দিকে আমরা একটা ভেক্টর পাবো। ওই ভেক্টরের দিকটি হইতেছে গিয়া কি? তাড়িৎচুম্বকীয় ক্ষেত্রের দিক, কিন্তু তার মান এই ক্রস গুণফল দিয়ে বাইর করতে পারতাম না। এই দুইটারে ক্রস গুণফল করলে যে ক্রস গুণফল ভেক্টরটা পাবা, ওই ক্রস গুণফল ভেক্টরের মানটা তাড়িৎচুম্বকের মান হইতো না, তাড়িৎচুম্বকের মান হইব এইটা। বুঝতে পারছো? অর্থাৎ ক্রস গুণফলটা দ্বারা তুমি তার দিক বাইর করতে পারবা, কিন্তু মান বাইর করতে হইবে। বুঝতে পারছি কিনা বলো? বলো। কেন এটা সাইন তরঙ্গের মতো হইছে না? এটা না না, দুটোটাই তো সাইন তরঙ্গ, মূল বিন্দু থেকে শুরু হইছে। এটা তো 3D চিত্র না বইলে মনে হইতেছে না, কিন্তু এটা তো আমি এইভাবে যদি তুমি কেন বলতেছো সাইন তরঙ্গ মনে হইতেছে না? মানে এটা হইছে, এটা কেন মনে হইতেছে তোমার কাছে হইছে জানো? কারণ এটা ওয়াই অক্ষ বরাবর রাখছি বইলা। এটা সেম, ওই দেখো এটা তো আমি এইভাবে রাখছি না, কিন্তু বাস্তবে মূলত এটা তো এইদিকে, এইদিকে হইলে এটা যে হারে বাড়ছে কমছে এটাও একই হারে বাড়বে কম, নইলে কি সমদশা সম্পূর্ণ হইব? উপরেই তো লিখছি সমদশা সম্পূর্ণ। অর্থাৎ তাইলে এই দুইটা তরঙ্গের মধ্যে আসলে কোনো কি নাই, পার্থক্য নাই। মানে এই ধরো যে টি ইজ ইকুয়াল টু 3 সেকেন্ডে, ধরো টি ইজ ইকুয়াল টু 3 সেকেন্ডে, তাহলে এখানে 1 সেকেন্ড, এখানে 2 সেকেন্ড, 3 সেকেন্ড, টি ইজ ইকুয়াল টু 3 সেকেন্ড, এটা ওয়াই অক্ষ বরাবর যতটুকু উপরে গেছে এই কণাটা জেড অক্ষ বরাবর ঠিক ততটুকু উপরেই আছে। জেড অক্ষ বরাবর ঠিক কি আছে? ততটুকু বরাবর। আমার টি ইজ ইকুয়াল টু 5 সেকেন্ডে, ধরে নিলাম এখানে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 5 সেকেন্ড এই কণাটা ঠিক ওয়াই অক্ষ বরাবর যতটুকু উপরে আছে, এই কণাটা জেড অক্ষ বরাবর ঠিক ততটুকু উপরেই আছে। এই কারণেই তারে আমরা বলতেছি কি সম্পূর্ণ, সমদশা সম্পূর্ণ। এখন বুঝছো কিনা? ওইটা হয়তো চিত্রটা এইভাবে আমি একটু হেলায় আঁকছি, জাস্ট খালি মানে 3D একটা ভাব আনার জন্য, কিন্তু কতটা আসছে জানি না। দেখো বুঝছো কিনা? তাইলে এতটুকু পর্যন্ত আমরা বুঝছি কিনা? তাইলে তুমি এখন তাড়িৎচুম্বকীয় তরঙ্গ সম্পর্কে আমরা একটা সামারি করি। তাড়িৎচুম্বকীয় তরঙ্গ, আলো এক প্রকার তাড়িৎচুম্বকীয় তরঙ্গ। আলো এক প্রকার কি? তাড়িৎচুম্বকীয় তরঙ্গ। তা আলো যেহেতু তাড়িৎচুম্বকীয় তরঙ্গ, তাইলে এই তাড়িৎচুম্বকীয় তরঙ্গের মধ্যে কে কে আছে? তড়িৎ ক্ষেত্র আছে এবং চৌম্বক ক্ষেত্র আছে। তারা পরস্পর কিভাবে আছে? লম্বভাবে আছে। আর তাদের উভয়ের সাথে লম্ব দিকে, তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের উভয়ের সাথে লম্ব দিকে কি পাই আমরা? তাড়িৎচুম্বক ক্ষেত্র পাই। তাইলে উভয়ের, তাইলে এখানে দুইটা ভেক্টর, তড়িৎ ক্ষেত্র একটা ভেক্টর, চৌম্বক ক্ষেত্র একটা ভেক্টর। তাহলে তাদের উভয়ের সাথে লম্ব দিকে আমরা কখন পাই? তাদের ক্রস গুণফল করলে। তাহলে ক্রস গুণফল করলে তার কি পামু? তাড়িৎচুম্বকীয় তরঙ্গের দিক পামু। কিন্তু মান পাওয়ার জন্য ওই যে তড়িৎ ক্ষেত্রের সাইন তরঙ্গ এবং চৌম্বক ক্ষেত্রের সাইন তরঙ্গের একটা দ্বারা একটা ভাগ দিলে এই ভাগফলটা সি এর সমান হয়, অর্থাৎ আলোর বেগের সমান হয়। এটাই হচ্ছে তাড়িৎচুম্বকীয় তরঙ্গের কি মান, যেটা কোন মাধ্যমে? শূন্য মাধ্যমে। কোন মাধ্যমে? শূন্য মাধ্যমে। এছাড়া আরেকটা জিনিস হইতেছে তোমার, যে মনে রাখবা যে তাড়িৎচুম্বকীয় তরঙ্গ হইতেছে, লেখা রাখো, অনুপ্রস্থ তরঙ্গ। তাড়িৎচুম্বকীয় তরঙ্গ হইতেছে কি তরঙ্গ? অনুপ্রস্থ তরঙ্গ। কারণ অনুপ্রস্থ তরঙ্গে যেমন উপরে নিচে কি করে? উঠানামা করে না? তো এটাও তো উপরে নিচে কি করতেছে? উঠানামা করতেছে। ওই দেখো এইদিকে আমার এটা কি তরঙ্গ? তড়িৎ ক্ষেত্র। এটা এইদিকে আমার চৌম্বক ক্ষেত্র। তাইলে ওই এইদিকে আমার কি? হ্যাঁ, তাহলে তাড়িৎচুম্বকীয় তরঙ্গ আসবে যে তাড়িৎচুম্বকীয় এমসিকিউ আসতে পারে যে তাড়িৎচুম্বকীয় তরঙ্গ কি ধরনের তরঙ্গ? তাড়িৎচুম্বকীয় তরঙ্গ হইতেছে একটা অনুপ্রস্থ তরঙ্গ। এর মধ্যে তাড়িৎচুম্বকীয় তরঙ্গে যে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র দুইটা কি সমদশা সম্পূর্ণ? সমদশা সম্পূর্ণ, এবং তাদের কম্পাঙ্ক কি? সমান। তাদের কম্পাঙ্ক কি? সমান। দেখো বুঝছি কিনা? ওকে, তাহলে তাড়িৎচুম্বকীয় তরঙ্গের যে বৈশিষ্ট্যগুলো পাইলাম, এই বৈশিষ্ট্যগুলো কার সাথে মিলবো? আলোর সাথে মিলবো। কার সাথে মিলবো? আলোর সাথে। মুসাই দে। এতটুকু পর্যন্ত আমরা বুঝছি কিনা? কারো কোনো সমস্যা থাকলে বলো। এখন লেখো যে পয়েন্টিং ভেক্টর কাকে বলে? পয়েন্টিং ভেক্টর কাকে বলে?
এখন আমরা দেখব পয়েন্টিং ভেক্টর কাকে বলে। কোন তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গের দিকের সাথে কোন তাড়িৎচুম্বকীয় তরঙ্গের দিকের সাথে লম্বভাবে অবস্থিত কোন তাড়িৎচুম্বকীয় তরঙ্গের দিকের সাথে লম্বভাবে অবস্থিত কোন সমতলের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ শক্তি সঞ্চালিত হয় কোন তাড়িৎচুম্বকীয় তরঙ্গের দিকের সাথে লম্বভাবে অবস্থিত কোন সমতলের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ শক্তি সঞ্চালিত হয় তার মান ও দিককে একত্রে পয়েন্টিং ভেক্টর বলে। কোন তাড়িৎচুম্বকীয় তরঙ্গের দিকের সাথে লম্বভাবে অবস্থিত কোন সমতলের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ শক্তি সঞ্চালিত হয় তার মান ও দিককে একত্রে কি বলে? পয়েন্টিং ভেক্টর বলে। যদি কিছু না বুঝতে থাকো, যেটা আঁকতেছি একটু মনোযোগ দিয়ে দেখো, কিছু না বুঝারই কথা। মার্কার তো ডিস্টার্ব করতেছে অনেক। এক্স ওয়াই জেড, এটা ধরে নিলাম আমার একটা তাড়িৎচুম্বকীয় তরঙ্গ, ঠিক আছে? একটা তাড়িৎচুম্বকীয় তরঙ্গ, এটা হচ্ছে একটা সমতল। দেখো এটা একটা সমতল কল্পনা করলাম, তাহলে এই একটা তাড়িৎচুম্বকীয় তরঙ্গ যাইতেছে। যে কোনো তরঙ্গের কাজ কি? শক্তি সঞ্চালন করা। যে কোনো তরঙ্গের কাজ শক্তি সঞ্চালন করা। এটা তাড়িৎচুম্বকীয় তরঙ্গই হোক আর যে তরঙ্গই হোক, তার কাজই কি? শক্তি সঞ্চালন করা। তো এই যে সমতলটা, এই সমতলটারে ধরো যে আমি যদি কয়েকটা ভাগে ভাগ করে নিই, ধরো যে এটার ক্ষেত্রফল 3 মিটার স্কয়ার। এটার ক্ষেত্রফল কত মিটার স্কয়ার? 3 মিটার স্কয়ার। অর্থাৎ এই জায়গা হইতেছে, এই জায়গাটা হইতেছে আমার 1 মিটার, এই জায়গাটা হইতেছে আমার এই জায়গাটা 1 মিটার স্কয়ার, এই জায়গাটা 1 মিটার স্কয়ার, এই জায়গাটা কি 1 মিটার স্কয়ার। এই সমতল, তার ক্ষেত্রফল হইতেছে এই জায়গাটা 1 মিটার স্কয়ার, ধরো যে 4 মিটার স্কয়ার ধরলাম তার ক্ষেত্রফল। তাহলে এই জায়গাটা 1 মিটার স্কয়ার, এই জায়গাটা 1 মিটার স্কয়ার, ধরো যে এই জায়গাটাও কি 1 মিটার স্কয়ার ধরে নিলাম আর কি। তো এখন দেখো তো তার
এই যে একক ক্ষেত্রফল, মানে এটা হচ্ছে একক ক্ষেত্রফল, এটাও একক ক্ষেত্রফল, এটাও একক ক্ষেত্রফল, এটাও একক ক্ষেত্রফল, এই তার একক ক্ষেত্রফলের ভিতর দিয়া যতটুকু শক্তি পাস হবে, এই যে এই তরঙ্গটা এদিকে যাইতেছে, তাইলে এই যাওয়ার সময় তার এই একক ক্ষেত্রফলের ভিতর দিয়ে যে পরিমাণ সে কি করব, শক্তি পাস করব একক সময়ের মধ্যে, মানে 1 সেকেন্ডের মধ্যে, 1 সেকেন্ডের মধ্যে এই তলের একক ক্ষেত্রফলের ভিতর দিয়ে যে পরিমাণ শক্তি সঞ্চালিত করব, এই শক্তির পরিমাণ বা মান এবং দিকটারই আমরা কি বলি, পয়েন্টিং ভেক্টর। তুমি দেখো কোন তাড়িৎচুম্বকীয় তরঙ্গের দিকের সাথে লম্বভাবে অবস্থিত, তাহলে এই হচ্ছে তাড়িৎচুম্বকীয় তরঙ্গ, এই হইতেছে কি তাড়িৎচুম্বকীয় তরঙ্গ, তার দিকের সাথে, তার দিকটা তো এইদিকে, তার সাথে লম্বভাবে আমি একটা কি দিছি, সমতল দিছি। আচ্ছা, কোন সমতলের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে, এই যে তার আমরা 1 মিটার স্কয়ার 1 মিটার স্কয়ার 1 মিটার স্কয়ার 1 মিটার স্কয়ার, এটা টোটাল ক্ষেত্রফল 4 মিটার স্কয়ার, আর প্রতিটা ভাগের আমরা 1 মিটার স্কয়ারে ভাগ করে নিছি। এই 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের ভিতর দিয়া 1 সেকেন্ডে হয়তো কোন সমতলের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ শক্তি সঞ্চালিত হয় তার মান ও দিককে একত্রে কি বলে, পয়েন্টিং ভেক্টর বলে। তাহলে এই যে তাড়িৎচুম্বকীয় ভেক্টরটা, তার কাজ কি করা, শক্তি সঞ্চালন করা। তো এই তার সাথে তার দিকটা তো এইদিকে, তার দিকের সাথে লম্বভাবে আমি একটা কি রাখলাম, ধরো যে এটা এইদিকে যাইতেছে, তার সাথে লম্বভাবে আমি কি রাখলাম, একটা এইভাবে আমি একটা লম্বভাবে একটা সমতল রাখলাম। এই সমতলের একক ক্ষেত্রফলের ভিতর দিয়া যে পরিমাণ শক্তি 1 সেকেন্ডের মধ্যে যাইবো, এইটার এই শক্তির পরিমাণটারই আমরা বলতেছি, বা এবং দিকটারে, শক্তির পরিমাণ এবং দিকটারে একত্রে বলতেছি পয়েন্টিং ভেক্টর, যারে আমরা প্রকাশ করি এস দিয়া। দেখো বুঝছো কিনা, যাও দেখো এতটুকু পর্যন্ত বুঝছি কিনা, মানে এই সংজ্ঞার সাথে এই জিনিসটা বুঝছি কিনা। এটা একটা তাড়িৎচুম্বকীয় তরঙ্গ, এই তাড়িৎচুম্বকীয় তরঙ্গের দিকটা এইদিকে, তার দিকের সাথে লম্বভাবে আমি একটা কি দিছি, সমতল দিছি। এখন এই সমতলের এটার ক্ষেত্রফল কত, 4 মিটার স্কয়ার, এটার 1 মিটার স্কয়ার 1 মিটার স্কয়ার 1 মিটার স্কয়ার আমি ভাগ করে নিলাম। তাহলে ওই 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের ভিতর দিয়ে 1 সেকেন্ডের মধ্যে যে আলোটা যায়, যে শক্তিটা যায়, ওই শক্তির পরিমাণ এবং তার দিকটার একত্রে আমরা কি বলি, পয়েন্টিং ভেক্টর। দেখো বুঝছি কি। এখন পয়েন্টিং ভেক্টর সমান একটা সূত্র তোমাদের বইয়ে দেওয়া আছে এইভাবে, এস ভেক্টর ইজ ইকুয়াল টু এম মিউ নট, আর এই চৌম্বক ক্ষেত্র ক্রস, এরকম একটা সমীকরণ তোমাদের দেওয়া আছে। এস হচ্ছে পয়েন্টিং ভেক্টর, ইউ হইতেছে কি আমার তড়িৎ ক্ষেত্র ভেক্টর, আর এটা কি চৌম্বক ক্ষেত্র ভেক্টর, আর মিউ নটকে বলা হয় চৌম্বক প্রবেশত্বা। মিউ নটকে কি বলা হয়, চৌম্বক প্রবেশত্বা। চৌম্বক প্রবেশত্বা, তার মান 4 পাই ইনটু 10 ইনভার্স 7 টেসলা মিটার পার এম্পিয়ার, টেসলা মিটার পার এম্পিয়ার। মিউ নটকে আমরা কি বলি, চৌম্বক প্রবেশত্বা, যার মান হইতেছে 4 পাই ইনটু 10 ইনভার্স টেসলা মিটার পার এম্পিয়ার। আর এখানে তো আমরা বুঝতেই পারছি যে চৌম্বক ক্ষেত্র ক্রস চৌম্বক ক্ষেত্র ভেক্টর ক্রস কি চৌম্বক ক্ষেত্র ভেক্টর ক্রস কি তড়িৎ ক্ষেত্র ভেক্টর। এখন এই সূত্রটা জানি কিনা আমরা, a ক্রস b ইজ ইকুয়াল টু ab, a ক্রস b ইজ ইকুয়াল টু kb sin থিটা, a ক্রস b ইজ ইকুয়াল টু kb sin থিটা। তো এটা কি তরঙ্গ, তাড়িৎচুম্বকীয় তরঙ্গ। তো তাড়িৎচুম্বকীয় তরঙ্গের মধ্যে তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র কিভাবে কাজ করে, কত ডিগ্রি কোণে, 90 ডিগ্রি কোণে। তো 90 ডিগ্রি কোণে কাজ করলে এখানে যদি দেখো আমি যদি বসাই দেই, এখানে যদি আমি 90 ডিগ্রি বসাই দিই, তাহলে এটা কি হবে, এবি হয়ে যেত না। sin 90 থিটার মান যদি 90 ডিগ্রি বসাই দেই, তাহলে এটার sin 90 ডিগ্রির মান 1 দ্বারা এবি রে গুণ দিলে কত এবি। তাহলে এখানে আমার এই যে তাড়িৎচুম্বকীয় তরঙ্গটা, এই তাড়িৎচুম্বকীয় তরঙ্গের মধ্যে তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র পরস্পর কত ডিগ্রি কোণে কাজ করে, 90 ডিগ্রি কোণে কাজ করে। তাহলে যে a ক্রস b সমান যদি আমরা লিখতে পারি এবি sin থিটা, তাহলে আমরা এখানে এটা লিখতে পারি কিনা, এই ই ক্রস ভি সমান ই ক্রস ই ভেক্টর ক্রস বি ভেক্টর সমান আমরা লিখতে পারি কিনা ইবি sin থিটা। এখানে যদি লিখতে পারি a ক্রস বি সমান এবি sin থিটা, তাহলে ই ক্রস বি সমান কি লিখতে পারি, ইবি sin থিটা। আর ই থিটার মান কত, এটা আচ্ছা আগে বলি এটা কি তরঙ্গ, তাড়িৎচুম্বকীয় তরঙ্গ। তাড়িৎচুম্বকীয় তরঙ্গের মধ্যে তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র কত ডিগ্রি কোণে ক্রিয়াশীল, 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। তাহলে sin 90 এখানে কত বসাই দিতে পারি, 90 ডিগ্রি। sin 90 ডিগ্রির মান 1 হইলে 1 দ্বারা এটারে গুণ দিলে আমার দাঁড়ায় s ইজ ইকুয়াল টু ev ডিভাইডেড বাই কত, মিউ নট। দেখো বুঝছি কিনা। হ্যাঁ, এখন এই s মনোযোগ দিয়ে আবার একটু বুঝছো, s ইজ ইকুয়াল টু এই b বাই মিউ নট রে আমরা লিখতাম পারিতেছি h। স্যার h কি, h হইতেছে তাড়িৎচুম্বকীয় ক্ষেত্রের তীব্রতা, h হইতেছে তাড়িৎচুম্বকীয় ক্ষেত্রের তীব্রতা, বুঝতে পারছি। b বাই মিউ নট সমান কি লিখতে পারি, h, h হইতেছে তাড়িৎচুম্বকীয় ক্ষেত্রের তীব্রতা। ক্লিয়ার, জি লেখা রাখেন। এখন এই যে তড়িৎ ক্ষেত্রের একক, প্লিজ একটু বোঝার চেষ্টা করেন। এখন আমরা দেখবো যে পয়েন্টিং ভেক্টরের এককটা কি, পয়েন্টিং ভেক্টরের একক কিন্তু আমার এমসিকিউতে আসবো, ঠিক আছে। এগুলা দিয়ে টুকটাক এমসিকিউর অঙ্কও আসতে পারে।
এই ই হইতেছে কি তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্রের একক কি, তড়িৎ ক্ষেত্রের একক হইতেছে আমাদের ভোল্ট পার মিটার, কি মিটার, ভোল্ট পার মিটার, তড়িৎ ক্ষেত্রের একক কি আমার ভোল্ট পার মিটার। আর তড়িৎ তীব্রতার একক কি আমার এমিটার পার মিটার, এমিটার পার মিটার। তাইলে এই ভোল্ট আর এমিটারে আমরা একসাথে লিখতে পারি, ভোল্ট এমিটার মিললে হয় ওয়াট, অর্থাৎ দাঁড়ায় ওয়াট পার মিটার স্কয়ার। অর্থাৎ আমার তড়িৎ ক্ষেত্রের একক কি দাঁড়াইলো, সরি পয়েন্টিং ভেক্টরের একক কি দাঁড়াইলো, এটা হচ্ছে পয়েন্টিং ভেক্টরের একক। দেখা যায়নি এটা, নাম মুছা গেছে, দেখা যায়, আচ্ছা ঠিক আছে। তাহলে দেখো ভোল্ট আর এম্পিয়ারে আমরা লিখতে পারি কি ওয়াট, ওয়ান ওয়াট সমান 1 ওয়াট সমান 1 ভোল্ট এম্পিয়ার, 1 ওয়াট সমান 1 ভোল্ট এম্পিয়ার। তাহলে এই ভোল্ট এম্পিয়ার সমান আমরা কি লিখতে পারি ওয়াট, আর মিটার ইনভার্স হচ্ছে মিটার ইনভার্স স্কয়ার। এটা কিন্তু আমার আসবে নিচের কোনটি পয়েন্টিং ভেক্টরের একক। এখন পয়েন্টিং ভেক্টরের আরেকটা একক আছে, এই এককটা বোঝার জন্য আমরা একটু মানে ই এককটাই হয়তো বেশি আসে আর কি। আরেকটা একক আমরা কিভাবে বাইর করতে পারি দেখো। আচ্ছা আমরা সংজ্ঞা থেকে এই কথাটা লিখতে পারি, কেন তো সংজ্ঞায় লিখছি না যে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ শক্তি সঞ্চালিত হয়, একক ক্ষেত্রফলের মধ্য দিয়া একক সময়ে 1 সেকেন্ড সময়, অর্থাৎ 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের মধ্য দিয়া 1 সেকেন্ড সময়ে যে পরিমাণ শক্তি যায় তারই আমরা কি বলি, ওই শক্তির মান আর বিক্রিয়া একত্রে কি বলি, পয়েন্টিং ভেক্টর বলি। তাহলে আমরা এখানে এই কথাটা এইভাবে লিখি, একটু দেখো তো, লিখলাম যে টি সেকেন্ড সময়ে এ মিটার স্কয়ার ক্ষেত্রফলের মধ্য দিয়ে সঞ্চালিত শক্তি ইজুল, মানে আমি ই ধরলাম আর কি, মানে এনার্জি ইজুল ধরলাম, ঠিক আছে। তাইলে আমরা লিখতে পারি কিনা 1 সেকেন্ড সময়ে 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের মধ্য দিয়ে সঞ্চালিত শক্তি কি লিখতে পারি, ই বাই এটি জুল। এই কথা লিখতে পারি কিনা বল, নিচে 1 দিলে ঐকিক নিয়ম অনুসারে এইগুলা নিচে এসে পড়ে না, এই টি আর একই এসে পড়বো নিচে, আর এই থাকবো কি উপরে। তাহলে এখন তুমি আমার বলো তো এই ইজুল শক্তি আমার পয়েন্টিং ভেক্টর হিসেবে নিমু না ই বাই এটি জুলরে আমরা নিমু, তুমি সংজ্ঞাটা পড়ো না। একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে মানে 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের মধ্য দিয়ে 1 সেকেন্ড সময়ে যে পরিমাণ শক্তি সঞ্চালিত হয় তার মান ও দিককে একত্রে কি বলে, পয়েন্টিং ভেক্টর বলে। তাইলে এখানে টি সেকেন্ড সময়ে এ মিটার স্কয়ার ক্ষেত্রফলের মধ্য দিয়ে সঞ্চালিত শক্তি ইজুল, তাহলে 1 সেকেন্ড সময়ে 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের মধ্য দিয়ে সঞ্চালিত শক্তি ই বাই এটি জুল। এখন তুমি কোনটা নিবা পয়েন্টিং ভেক্টর হিসেবে, এটা নিমু না, ই বাই এটি জুল। তাইলে ই এর একক কি জুল, ই এর একক কি, এটারে কোনো সূত্র হিসেবে নিবা না, জাস্ট আমি তার ওই আরেকটা একক কি সহজে বাইর করার জন্য এই প্রসেসে গেছি। এটা কিন্তু আসলে কোনো সূত্র না, এটা সূত্র প্রকৃতপক্ষে এটা কার সূত্র জানো, এটা বলা হয় সোলার কনস্ট্যান্ট। এই আসছে বলা হয় কি কনস্ট্যান্ট, সোলার কনস্ট্যান্ট, ঠিক আছে। তো এই সোলার কনস্ট্যান্ট বা সৌর ধ্রুবকের মধ্যে তার সাথে একটা সম্পর্ক আছে, কিন্তু আসলে এইটারে পয়েন্টিং ভেক্টরের সূত্র হিসেবে নিবা না, এটা আমি জাস্ট তার এককটা সহজে বাইর করার জন্য আমি এই পদ্ধতিটা অবলম্বন করছি এখানে সংজ্ঞার সাথে মিলাইয়া। তাহলে ই এর একক কি জুল, শক্তির একক কি জুল, আর ক্ষেত্রফলের একক কি মিটার স্কয়ার, আর টি এর একক কি সেকেন্ড। তাইলে যখন আমরা পয়েন্টিং ভেক্টরের আরেকটা একক পাইলাম জুল পার মিটার স্কয়ার পার সেকেন্ড, আর এই জুল পার সেকেন্ড রে আবার আমরা কি লিখতে পারি, ওই তো এই জুল পার সেকেন্ড রে আবার আমরা কি লিখতে পারি, জুল পার সেকেন্ড রে আবার আমরা লিখতে পারি ওয়াট, জুল পার সেকেন্ড রে আবার কি লিখতে পারি ওয়াট, বুঝতে পারছি। তাইলে আমার এমসিকিউ তে কিন্তু একক হিসেবে হয় এটা আসবো, এমসিকিউ তে পয়েন্টিং ভেক্টরের একক হিসেবে হয় এইটা পাবা, আর নয়তো তুমি এটা পাবা, এটা আর কি। তো এইভাবেও তুমি এককটা বাইর করতে পারো। আমার কাছে মনে হয় যে এইভাবেই এককটা বাইর করাটা কি তার সহজ, যদি ভুলা যাওগা, যদি সংজ্ঞাটা অন্তত মনে থাকার, সংজ্ঞা তো আসবে 1 মার্কের কোয়েশ্চেন হিসেবে পরীক্ষায়, আবার বা এখান থেকেও নিতে পারো। এইটারে কিন্তু আবার পয়েন্টিং ভেক্টরের সূত্র বাইক বানিও না, এটা বই থেকে আমি হুবহু নিছি কোনো প্রমাণ টমান ছাড়াই, ঠিক আছে, এটার কোনো প্রতিপাদন নাই বইয়ে, বুঝাইতাম পারছি। বইয়ে এইভাবেই পয়েন্টিং ভেক্টরের সূত্রটা কি আছে দেওয়া আছে, ওকে গেল এটা। এখন 1 ক্রস বি রে 1 ক্রস বি সমান আমরা কি লিখতি এ বি সাইন থিটা, তাহলে ই ক্রস বি সমান আমরা কি লিখতে পারি ই বি সাইন থিটা। এখন এই পয়েন্টিং ভেক্টরটাতে সংজ্ঞায় কারে বলছি দেখো, তাড়িৎ-চুম্বকীয় তরঙ্গ বলছি না, তো এই যে তাড়িৎ-চুম্বকীয় তরঙ্গটা এইদিকে যাইতাছে, কি নিয়ে যাইতাছে, শক্তি নিয়ে যাইতাছে, তাই 1 সেকেন্ড সময়ে একক ক্ষেত্রফলের ভিতর যে পরিমাণ শক্তি নিয়ে যায় এটা কি ভেক্টর, পয়েন্টিং ভেক্টর। তাহলে এখানে কার সাথে সম্পর্কিত, তাড়িৎ-চুম্বকীয় তরঙ্গের সাথে সম্পর্কিত। এবং এটা দেখলে তো বোঝা যায় ওইদিকে তড়িৎ ক্ষেত্র আছে, চৌম্বক ক্ষেত্র আছে, এই তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র কত ডিগ্রি কোণে ক্রিয়াশীল, 90 ডিগ্রি। তাহলে থিটার মান কত, sin 90 ডিগ্রির মান কত 1, 1 দ্বারা ইবি রে গুণ দিলে কত ইবি, তাহলে ইবি বাই মিউ নট, ঠিক আছে। মিউ নট মানে কি চৌম্বক প্রবেশতা, যার একটা মান আছে এখানে। আর
ভি বাই মিউ নট আমরা লিখতে পারি এইচ। এইচ হইতেছে আমার তাড়িৎচুম্বকীয় তরঙ্গের তীব্রতা, তাড়িৎচুম্বকীয় তরঙ্গের তীব্রতা, যার একক এমিটার পার মিটার, আর তড়িৎ ক্ষেত্রের একক হইছে ভোল্ট পার মিটার। তো ভোল্ট পার মিটার, ভোল্ট আর এমিটারে লিখছি ওয়াট, আর পার মিটার ইনভার্স, আর মিটার ইনভার্স কি হইছে মিটার ইনভার্স ফায়ার। না, তাইলে আজকে আমরা কি শিখলাম? আলোর বিভিন্ন তত্ত্ব সম্পর্কে জানলাম, কোন তত্ত্বতে আলোরে আসলে কিভাবে দেখা হইছে। তারপর আমরা ওই যে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল আলোরে কি বলছে, তাড়িৎচুম্বকীয় তরঙ্গ বলছে। তারপর আমরা বোঝার চেষ্টা করছি যে তাড়িৎচুম্বকীয় জিনিসটা কি, কাকে বলে, ঠিক আছে, তাড়িৎচুম্বকীয় তরঙ্গের দিক কিভাবে বাইর করে, তাড়িৎচুম্বকীয় তরঙ্গের মান কিভাবে বাইর করে, এটা দেখলাম। এবং তাড়িৎচুম্বকীয় তরঙ্গের সাথে সম্পর্কিত পয়েন্টিং ভেক্টর নামে একটা জিনিস আছে, এটাও আমরা দেখলাম। বুঝতে পারছি? ওকে, আজকে তাহলে এখান পর্যন্ত শেষ।